জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমরা ইতিহাসের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস চালু করলাম। প্রথম চ্যাপ্টার নাম হলো প্রাচীন ভারতের ইতিহাস, উপাদান বা সাহিত্যের উপাদান। তোমরা এই অধ্যায় থেকে বিভিন্ন গ্রন্থের রচয়িতা এবং মহাকাব্যের লেখক প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। আমাদের সামনে যে এসএসসি সিজিএল পরীক্ষা হলো, এখান থেকে তোমাদের অনেক কোশ্চেন দেখলাম এসেছে। তোমরা যেহেতু এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এনটিসি এক্সাম দেবে, এই জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্ন কী বলছে খেয়াল করো। বলছি, প্রাচীন ভারতীয় মহাকাব্য দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা হয়। এই প্রশ্নটি দেখো আরআরবি গ্রুপ ডি 19/9/2022 সালে আসা প্রশ্ন। কী বলছে? প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসেবেও বর্ণনা করা হয়। দেখো, রামায়ণ অপশান আছে, রামায়ণ অপশান বি, মহাভারত অপশান সি, বুদ্ধচরিত অপশান ডি, ভগবত গীতা। সঠিক অ্যান্সার হবে অপশান বি, মহাভারত। আমরা একটু ডিটেলস পড়ব। তোমরা যখন জিকে যখন পড়বে সবসময় বিস্তারিত পড়ার চেষ্টা করবে। দেখো, এইখান থেকে আমরা শুধুমাত্র কি একটা জিকে পেলাম। তোমরা যদি এভাবে পড়ো, কতগুলো জিকে আমাদের তার সাথে অ্যাড হচ্ছে, খেয়াল করো। কী বলছে এখানে খেয়াল করো। মহাভারত সংস্কৃতির ভাষার দীর্ঘতম মহাকাব্যের নাম হচ্ছে মহাভারত। তাহলে মহাভারত সংস্কৃত ভাষার দীর্ঘতম একটি মহাকাব্য, যেটা আমরা প্রথম প্রশ্নে পড়লাম। এরপর বলছে এতে প্রায় ৭৪,০০০ কবিতা রয়েছে। কত হাজার? না, ৭৪,০০০। ঠিক আছে, এবং ১৮টি খণ্ডে বিভক্ত আছে। এইখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের মহাভারতে কত হাজার কবিতা এবং কত খণ্ডে বিভক্ত। তাহলে এখানে তোমাদের দুটি জিকে হয়ে গেল। তাহলে ৭৪,০০০ আর ১৮টি খণ্ডে বিভক্ত। বুঝতে পারলাম? এইভাবে তোমরা জিকে পড়া শুরু করো, দেখবে আমাদের অধ্যায়ও শেষ হবে আর পুরো ডিটেলস বিস্তারিত পড়া হচ্ছে। এটি মহাভারতে লিখেছিলেন, কে লিখেছিলেন? না, বেদব্যাস নামে একজন ঋষি দ্বারা রচিত। তাহলে দেখো, একটি প্রশ্ন থেকে আমরা তিনটি পেলাম। প্রথম প্রশ্ন কী ছিল? দেখো, প্রথম প্রশ্ন ছিল প্রাচীন ভারতীয় মহাকাব্য এবং ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে বর্ণনা করে। তাহলে আমাদের এখান থেকে মহাকাব্যর বইটির নাম দিয়েছে। তাহলে মহাকাব্য, তাহলে দেখো মহাভারত। ঠিক আছে, এটা আমাদের একটি গ্রন্থ। তারপর তোমাদের ২ নম্বর জিকে কী হলো? ২ নম্বর জিকে হচ্ছে মহাভারত কোন ভাষা রচিত? সংস্কৃত ভাষা। তাহলে দুটি জিকে হলো। ৩ নম্বর জিকে কী হচ্ছে? দেখো, ৩ নম্বর প্রশ্ন, মহাভারত কত হাজার কবিতা এবং কয়টি খণ্ডে বিভক্ত? তাহলে মনে রাখবে ৭৪,০০০ কবিতা এবং ১৮টি খণ্ডে বিভক্ত। এটি বেদব্যাস নামে একজন ঋষি দ্বারা রচিত। তাহলে মহাভারত কে লিখেছিল? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বহুবার এসেছে। তাহলে বেদব্যাস। ঠিক আছে, এইখান থেকে আমরা একটু আরও ডিটেলস জানবো। তারপর দেখো রামায়ণ। রামায়ণের রচয়িতাকে, একটা যে রামায়ণ একটা মহাকাব্য,
তার রচয়িতা কে? না বাল্মীকি। ঠিক আছে, বাল্মীকি তিনি মহাকাব্য রামায়ণের রচয়িতা। তারপর আছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? মনে রাখবেন হর্ষ ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষ ঘোষ। ঠিক আছে, এবারে ভগবদ গীতা কে লিখেছিলেন এই পবিত্র গ্রন্থটি? না বেদব্যাস। তাহলে বেদব্যাস দুটি গ্রন্থ লিখেছিল, মহাভারত এবং ভগবদ্গীতা। ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, খেয়াল করো। বলছে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? অপশন এ বুদ্ধ ঘোষ, অপশন বি হর্ষ ঘোষ, অপশন সি নাগার্জুন, অপশন ডি পাণিনি। একটু আগে আমরা পড়লাম বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে। তাহলে দেখো এটা WBCS পিলিতে আসা প্রশ্ন, 2018 সালে প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে আমাদের হর্ষ ঘোষ। এই যে হর্ষ ঘোষ আমাদের মনীষী ছিলেন, তার সম্বন্ধে একটু ডিটেলস বা বিস্তারিত জানব। ঠিক আছে, এখানে দেখো ব্যাখ্যা হিসেবে আমি রেখেছি হর্ষ ঘোষ ছিলেন একজন সর্বজ্ঞানী বা সর্বশ্রীবাদী বৌদ্ধ দার্শনিক। তাহলে দেখো আমাদের হর্ষ ঘোষ কে ছিলেন? একজন সর্বজ্ঞানী বৌদ্ধ দার্শনিক। তিনি উত্তর ভারতে সাকোতে জন্ম করেছিলেন। তিনি কোথায় জন্ম করেছিলেন এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। তিনি উত্তর ভারতে সাকেতে জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মে পালি ভাষায় রচিত সাহিত্য জনপ্রিয় হল হর্ষ ঘোষ ধ্রুপদী সংস্কৃতি ভাষা এই গ্রন্থে রচনা করেছেন। তাহলে বৌদ্ধ ধর্মের তোমাদের বহুবার পরীক্ষা এসেছে বৌদ্ধ ধর্মের গ্রন্থে কোন ভাষায় রচিত, ত্রিপিটক কোন ভাষায় রচিত? তাহলে পালি ভাষায়। এখান থেকে কতগুলো জিকে হচ্ছে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, হর্ষ ঘোষ রচিত বুদ্ধ চরিত হলো বৌদ্ধের জীবন নিয়ে রচিত একটি মহাকাব্য। তাহলে বুদ্ধ চরিত কিসের উপর? না বুদ্ধের জীবন নিয়ে রচিত। পরীক্ষায় তোমাদের NTPC পরীক্ষা প্রশ্ন এভাবেই ঘুরে ঘুরে দিতে পারে। ঠিক আছে, এই জন্য তোমরা যখন জিকে যখন পড়বে তখন বিস্তারিত ডিটেলস নিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে হর্ষ ঘোষ রচিত বৌদ্ধ চরিত হলো বুদ্ধের জীবন নিয়ে রচিত একটি মহাকাব্য। তিনি সৌদানন্দ গ্রন্থে রচনা করেছিলেন। মোক্ষলাভের আশায় বুদ্ধের অর্ধভ্রাতা নন্দবৌদ্ধ কর্ম করেছিলেন। সেই ঘটনায় এই গ্রন্থের বিষয়বস্তু। সূত্রালঙ্কার গ্রন্থটি তার রচনা বলে অনুমান করা হয়। তাহলে সূত্রালঙ্কার এবং বুদ্ধচরিত হর্ষ ঘোষ রচনা করেছিলেন। ঠিক আছে, এরপর আরও যে অপশনগুলো ছিল, অপশনগুলো দেখো এখানে ছিল পাণিনি। তাহলে পাণিনি ছিলেন একটি অষ্টাদশ গ্রন্থের লেখক। ঠিক আছে, অষ্টাদশ গ্রন্থের লেখক তোমাদের দেখো এটা UPSC 2006 সালের প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি সেরকমই জিকে রেখেছি। ঠিক আছে, তোমাদের SSC MTS সামনে যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, আমার ক্লাসগুলো দেখে যাও, তোমরা অবশ্যই কমন পাবে, কথা দিচ্ছি। বলছে অষ্টাদশ গ্রন্থের লিখেছিলেন কে? অপশন আছে পাণিনি, বেদব্যাস, অপশন সি বাল্মীকি, অপশন ডি শুকদেব। তাহলে দেখো অষ্টাদশ গ্রন্থের লেখক ছিলেন পাণিনি। ঠিক আছে, অপশন এ অ্যান্সারটি সঠিক। অষ্টাদশ ভারতীয় ব্যাকরণবিদ, অষ্টাদশ ভারতীয় ব্যাকরণবিদ পাণিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 5ম শতাব্দী রচনা করেছিলেন। ভারতীয় ব্যাকরণবিদ পাণিনি খ্রিস্টপূর্ব
ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দীতে রচনা করেছিলেন। তাহলে আমাদের অষ্টাধ্যায়ী গ্রন্থটি কি? দেখো, ভারতীয় ব্যাকরণবিদ পাণিনি খ্রিস্টধর্ম ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দীতে রচনা করেছিলেন। ব্যাখ্যা হিসেবে আমি রেখেছি, দেখো এইখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অষ্টাধ্যায়ী গ্রন্থে এই যে দেখো এখানে লেখা আছে প্রশ্নটি, সংস্কৃতি পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী হলো ড্যাশ বিষয়ক একটি বই। দেখো এসএসসি সিজিএল 2021 সালে প্রশ্ন। তাহলে বিস্তারিত না পড়লে তোমরা জিকে কভার করতে পারবে না। ঠিক আছে, দেখো সংস্কৃতি পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী হলো ড্যাশ বিষয়ক একটি বই, ওষুধ, আইন, অর্থনীতি, ব্যাকরণ। একটু আগে আমরা পড়লাম, এখানে দেখো ব্যাকরণবিদ বলে লেখা আছে। দেখো অষ্টাধ্যায়ী ভারতীয় ব্যাকরণবিদ পাণিনি খ্রিস্টপূর্ব, তাহলে ব্যাকরণবিদ। ঠিক আছে, ব্যাখ্যা হিসেবে দেখো অষ্টাধ্যায়ী সংস্কৃত ভাষার কাজের মান নির্ধারণ করেন। তাহলে অষ্টাধ্যায়ী কোন ভাষায় রচিত? মনে রাখবেন, সংস্কৃত ভাষায় রচিত। এটি বৈদিক ধর্মে বিকশিত হওয়া 4000 সূত্রে যোগ করে। পাণিনি তার কাজকে 8টি অধ্যায়ে বিভক্ত করেছেন, যার প্রত্যেকটি আবার চতুর্থাংশ অধ্যায়ে বিভক্ত। পাণিনি তার কাজকে 8টি অধ্যায়ে বিভক্ত করছে এবং তার আবার চতুর্থাংশ মানে 1/4 অংশ বিভক্ত করছে। সংস্কৃত ভাষার রূপবিদ্যা এবং বাক্য গঠনের সংজ্ঞার বাইরে অষ্টাধ্যায়ী কথ্য ভাষার ব্যবহার এবং পবিত্র গ্রন্থের ভাষার জন্য উপযুক্ত ব্যবহারের মধ্যে পার্থক্য করে। সংস্কৃত ভাষার রূপবিদ্যা এবং বাক্য গঠনের সংজ্ঞার বাইরে অষ্টাধ্যায়ী কথ্য ভাষার ব্যবহার এবং পবিত্র গ্রন্থের ভাষার জন্য উপযুক্ত ব্যবহারের মধ্যে পার্থক্য করে। তোমাদের অপশন ছিল শুকদেব। শুকদেব সম্বন্ধে আমরা একটু জেনে নেব। শুকদেব ছিল, তিনি ভগবত পুরাণের প্রধান কতক। ঠিক আছে, শুকদেব তাহলে কে? ভগবত পুরাণের প্রধান কতক। ঠিক আছে, তাহলে অপশন 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সংস্কৃতি পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী হলো ড্যাশ বিষয়ক একটি বই। একটু আগে আমরা বললাম অপশন সি অ্যান্সারটি কারেক্ট, অপশন ডি হবে ব্যাকরণ বিষয়ক একটি বই। তাহলে সংস্কৃতি পণ্ডিত পাণিনি রচিত হলো ড্যাশ বিষয়ক একটি বই, তাহলে ব্যাকরণ বিষয়ক একটি বই, অপশন ডি অ্যান্সারটি সঠিক। নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? দেখো নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? কে দেখা আছে? কালিদাস, চরক, পাণিনি, আর্যভট্ট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি অ্যান্সারটি সঠিক, পাণিনি। ঠিক আছে, কী হবে? পাণিনি। এরপর দেখো পরের প্রশ্ন যাচ্ছি। পরের প্রশ্ন কি বলছে, রামচরিত কার লেখা? বহুবার কোশ্চেন এসে, WBCS বলো, সিজিএল বলো, রামচরিত কার লেখা? এবার সামনে আমাদের যে 2024 সালে মিসলেনিয়াস পরীক্ষা হলো, সেইখান থেকেও কোশ্চেন এসে রামচরিত কার লেখা? আমরা সবাই জানি সন্ধ্যাকর নন্দী, অপশন ডি অ্যান্সারটি সঠিক। যদি বলে রামচরিত মানস মহাকাব্যের রচয়িতা থেকে? রামচরিত মানস মহাকাব্যের রচয়িতা থেকে দিল্লি পুলিশ কনস্টেবল এসেছিল প্রশ্নটা, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে তুলসীদাস। তাহলে রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। আর যদি বলতো রামচরিত মানস মহাকাব্যের রচয়িতা থেকে তুলসীদাস, কারণ বাল্মীকি তোমরা একটু আগে পড়লে, বাল্মীকি তার মহাকাব্য রচয়িতা কি? রামায়ণ। বেদব্যাস তার ভগবদ্গীতা, মহাভারত। ঠিক আছে, এরপর যাচ্ছি
পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী বলছে দেখো, উত্তর রামচরিত নিচের কোন কবির রচনা? উত্তর রামচরিত নিচের কোন কবির রচনা? দেখো, অপশান এ আছে ভবভূতি, অপশান ডি আছে জয়দেব, অপশান সি হেমচন্দ্র, অপশান ডি কলহন। তাহলে অপশান এ অ্যান্সারটি সঠিক, ভবভূতি। ঠিক আছে, ব্যাখ্যা হিসেবে দিয়েছি দেখো এখানে, ভবভূতি ছিলেন একজন বিখ্যাত সংস্কৃত কবি এবং নাট্যকার, যিনি অষ্টম শতাব্দীতে ভারতে বসবাস করেন। তাহলে ভবভূতি কে একজন ছিলেন সংস্কৃতি কবি এবং নাট্যকার, যিনি অষ্টম শতাব্দীতে ভারতে বসবাস করেন। বুঝতে পারলাম। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, ডিটেলসভাবে আমি তোমাদের রেখেছি। ভবভূতি মূল নাম শ্রীকান্ত। ভবভূতির তাহলে পরিচিত নাম কী ছিল? না শ্রীকান্ত। কনৌজের রাজা যশবর্ধনের দরবারি কবি ছিলেন। তাহলে কনৌজের রাজা যশবর্ধনের দরবারি কবি ছিলেন। তিনি ছিলেন অষ্টম শতাব্দীর সবচেয়ে বিখ্যাত নাট্যকার এবং কবি। ভবভূতি বা শ্রীকান্ত মালতীবাদক, মহাবীর চরিত ও উত্তর রামচরিত রচনা করেন। তাই তিনটি মহাকাব্য আমরা পেলাম। শ্রীকান্ত বা ভবভূতির তিনটি গ্রন্থ, মালতী মাধব, মহাবীর চরিত ও উত্তর রামচরিত। উত্তর রামচরিত এখানে কী বলছে দেখো, উত্তর রামচরিত এটি রাবণকে হত্যার পর ভগবান রামের পরবর্তী ক্রিয়াকলাপ বর্ণনা করে এবং রামের রাজ্যাভিষেক থেকে সীতাকে বহিষ্কার এতে চূড়ান্ত পুনর্মিলনের গল্পটি অব্যাহত রাখে। মালতী মাধব গ্রন্থের দেখো, এটি মালতী এবং মাধবের একটি জটিল প্রেমের গল্প। তাহলে মালতী মাধব কিসের প্রেমের গল্প? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, জটিল প্রেমের গল্প। ঠিক আছে। মহাবীর চরিত, মহাবীর রাবণের সাথে রামের যুদ্ধের কথা বলেছেন। এবারে হেমচন্দ্র কে ছিলেন দেখে নেব। হেমচন্দ্র ছিলেন একজন জৈন পণ্ডিত এবং কবি, যিনি খ্রিস্টীয় 12 শতকের জন্মের সময়ে জৈন ধর্ম এবং ভারতীয় দর্শনের উপর ব্যাপকভাবে লিখেছিলেন। তাহলে হেমচন্দ্র কে ছিলেন? একজন জৈন পণ্ডিত এবং যিনি খ্রিস্টীয় 12 শতকের সময়ে জৈন ধর্ম এবং ভারতীয় দর্শনের উপর ব্যাপকভাবে লিখেছিলেন। কলহন কে ছিলেন? কলহন ছিলেন একজন কাশ্মীরি ইতিহাসবিদ, যিনি 12 শতকে খ্রিস্টাব্দে কাশ্মীরি রাজাদের ইতিহাস রাস্তরঙ্গী লিখেছিলেন। তাহলে রাস্তরঙ্গিনী মহাকাব্যের রচয়িতা থেকে না কলহন। এখানে আমরা একটি জেনারেল নলেজ পেলাম। পরীক্ষায় তোমাদের বহুবার প্রশ্ন এসেছে রাস্তরঙ্গিনী লিখেছিলেন কে? তাহলে সঠিক অ্যান্সার হবে কলহন। যদি বলতো রাস্তরঙ্গী মহাকাব্যের কোন সম্বন্ধে বলা হয়েছে, মনে রাখবেন কাশ্মীরি ইতিহাসবিদ বা রাজাদের সম্বন্ধে বলা আছে। ঠিক আছে। কালিদাসের কিছু গুরুত্বপূর্ণ নাটক। তাহলে কালিদাসের কিছু গুরুত্বপূর্ণ নাটকের নাম হলো বিক্রমোর্বশীয়ম, 2 নম্বর নাটকের নাম হলো মাল বিজ্ঞান বিমুত্তরম, 3 নম্বর নাটকের নাম হলো শকুন্তলা। তাহলে শকুন্তলা নাটকের রচয়িতাকে পরীক্ষায় প্রশ্ন বহুবার এসেছে। তাহলে শকুন্তলা নাটকের রচয়িতা হলো কালিদাস। তোমরা এগুলো খাতায় নোট করে নেবে। এরপরে আমরা জানব সুরদাস। সুরদাস কে ছিলেন? মনে রাখবেন আগ্রার ভক্তি কবি, 1478 থেকে 1483 সাল। তোমার সালটি অবশ্যই খাতায় নোট করবে। তাহলে সুরদাস আগ্রার ভক্তি কবি 1478 থেকে 1483 সালের মধ্যে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। তাহলে সুরদাস জন্ম থেকেই অন্ধ ছিলেন এবং যমুনা নদীর তীরে থাকতেন। তিনি বল্লভ আচার্যের শিষ্য ছিলেন। সুরদাস ছিলেন শ্রীকৃষ্ণের
উপাসক। তিনি ভদ্র ভাষায় কৃষ্ণের স্তুতিতে কবিতা লিখেছেন। তার রচনা সুরসাগরে কৃষ্ণের বর্ণনা রয়েছে। কবি জয়দেব গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। তাহলে কবি জয়দেবের গীত গোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোন বইটি থেকে কাশ্মীর ইতিহাস জানা যায়? একটু আগে আমরা বিস্তারিত জাস্ট পড়ে এলাম। WBCS পিজিতে 2011 সালে প্রশ্ন এবং জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে 2019 সালে প্রশ্ন। খুবই ভালো প্রশ্ন। নিচের কোন বইটি থেকে কাশ্মীর ইতিহাস জানা যায়? একটু আগে জাস্ট পড়লাম না, রাজতরঙ্গিনী। তাহলে অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। রাজতরঙ্গিনী লিখেছিলেন কে? না, কলহন। কলহন সংস্কৃত ভাষায় রচিত করেছিলেন রাজতরঙ্গিনী বইটি। ঠিক আছে, কত সালে? না, 1148 সাল। সালটি তোমরা মনে রাখবে। তাহলে আমরা এখানে মূল পয়েন্ট হিসেবে রেখেছি রাজতরঙ্গিনী কথার অর্থ কী। রাজতরঙ্গী কথার অর্থ হলো, সংস্কৃত অর্থ হচ্ছে আমাদের রাজাদের নদী। এটি 1148 সালে কলহন দ্বারা সংস্কৃত ভাষায় রচিত প্রারম্ভিক ভারতের ঐতিহাসিক দলিল। তাহলে এটি 1148 সালে কলহন দ্বারা সংস্কৃত ভাষায় রচিত এবং প্রারম্ভিক ভারতের ঐতিহাসিকের দলিল। এটি কাশ্মীর অঞ্চলে প্রথম দিক থেকে এর রচনা তারিখ পর্যন্ত ইতিহাসের বর্ণনা করেছে। এরপর আমরা জানবো কিতাবুল এলা, কিতাবুল হিন্দ বই এবং লেখকের নাম জানব। দেখো এখান থেকে বলছে কিতাবুল এলা, লেখককে না ইবন বতুতা বা ইবনি বতুতা, সম্পর্কিত সমকালীন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ইতিহাস। তাহলে কিতাবুল এলা লেখককে না ইবনে বতুতা, আমরা বলি ইবনে বতুতা, সম্পর্কিত সমকালীন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ইতিহাস। কিতাবুল হিন্দ এই বইটি লেখককে? কিতাবুল হিন্দ না আল বিরুনি, ভারতীয় উপমহাদেশের সম্পর্কিত। কিতাবুল হিন্দের সম্পর্কিত কি আছে? ভারতের উপমহাদেশের সম্পর্কে উল্লেখ করা আছে। তাহলে বইটি লেখককে? আল বিরুনি। পদ্মাবত এই বইটি লেখককে? মালিক মোহাম্মদ জয়সি, সম্পর্কিত মহাকাব্য। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন, 10 কুমার চরিত লিখেছিলেন কে? UPPSC 2005 সালে প্রশ্ন। আমরা প্রথম রামচরিত পড়লাম, উত্তর রামচরিত পড়লাম, এরপর জানছি 10 কুমার চরিত লিখেছিলেন কে? না, অপশন এ অ্যান্সারটি সঠিক, ডন্ডি। ঠিক আছে, এরপর আমরা জানব মিশ্যকটিকম। মিশ্যকটিকম নাটকের রচয়িতা কে? WBCS পিলিতে 2019 সালে প্রশ্ন। অপশন বিশাখা দত্ত, অপশন বি শূদ্র, অপশন সি বাণভট্ট, অপশন ডি ভাস। তাহলে আমাদের মিশ্যকটিকম নাটকের রচয়িতা হচ্ছে আমাদের অপশন বি অ্যান্সারটি সঠিক, শূদ্র। মূল পয়েন্ট, মিশ্যকটিকম সংস্কৃতি নাটকের রচনা করেন না শূদ্র। বিশাখা দত্ত একজন বিখ্যাত, তাহলে বিশাখা দত্ত কে ছিলেন? বিখ্যাত সংস্কৃতি নাট্যকার ছিলেন। তার বিখ্যাত রচনা নাম হলো মুদ্রার রাক্ষস। ঠিক আছে, তার বিখ্যাত নাটকের নাম হচ্ছে মুদ্রার রাক্ষস। তাহলে বিশাখা দত্ত নাটকের বা বিখ্যাত রচনার বইটির নাম হচ্ছে মুদ্রার রাক্ষস।
ঠিক আছে। এই যে মুদ্রা রাক্ষস, কাদম্বরী সংস্কৃত সাহিত্যের একটি দুর্দান্ত উপন্যাস হলো, স্রষ্টা ছিলেন বাণভট্ট। তাহলে বাণভট্ট কে ছিলেন? কাদম্বরী সংস্কৃত সাহিত্যের একটি দুর্দান্ত উপন্যাস, এর স্রষ্টা হলেন বাণভট্ট। তারপর আমরা জানছি ভাষ্যটি হলো সেই পাঠ্য এবং অন্য গ্রন্থের অর্থ সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা ভাষা উপস্থাপন করেন। নাট্যকার এবং কবি ভাসের বিখ্যাত নাটক হলো, এই যে অপশন ডিটি আছে, কবি ভাস। কবি ভাসের বিখ্যাত নাটকের নাম হলো স্বপ্নবাস বধোত্তম। নাটকটির নাম হচ্ছে স্বপ্নবাস বধোত্তম। তাহলে এখান থেকে তোমরা কী কী মনে রাখবে? বিশাখা দত্ত কে ছিলেন? বিশাখা দত্ত ছিলেন মুদ্রা রাক্ষস বইটির লেখক। বাণভট্ট রচিত একটি বইয়ের নাম হচ্ছে না কাদম্বরী। শুদ্ধ থেকে আমরা জানলাম মিশ্যকটিকম সংস্কৃতি নাটকটি রচনা করেছিলেন। আর কবি ভাস কী লিখেছিলেন? না স্বপ্নবাস বধোত্তম। ঠিক আছে, এরপর যাচ্ছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটি আজকে আমাদের লাস্ট প্রশ্ন। শুদ্ধকের মিশ্যকটিকম হলো WBCS পিলি 2004 সালের প্রশ্ন। শুদ্ধকের মিশ্যকটিকম হলো কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প। এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবেন। এটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম বা হোমওয়ার্ক। ঠিক আছে, যারা ভিডিওটি পুরোটা দেখেছ তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এখানে আমি একটু ক্লু দিলাম, তোমরা যেন তাদের বলতে পারো। মিশ্যকটিকম সংস্কৃত নাটকটি রচনা করেছিলেন শূদ্র। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো কোন উত্তরটি হবে। কমেন্টে অবশ্যই কমেন্টে জানাবেন। না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ আছে, আমাদের গ্রুপ আছে, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। প্রতি রবিবার তোমার জন্য আমি পিএসসির ক্লার্কের জন্য 25টি সেট তৈরি করেছি। যারা পরীক্ষা দিতে চাও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আর না জয়েন হতে কোনো অসুবিধা হলে আমাকে এসএমএস করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা লিখে নাও, 62 900 82 82 8। ঠিক আছে, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ক্লাসটি যদি আমাদের ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।